ভারতে পারমাণবিক হামলার প্রচ্ছন্ন হুমকি পাকিস্তানের, আবারও এলওসিতে দুই দেশের সেনাদের গোলাগুলি। দায়িত্বশীল আচরণের আহ্বান চীন যুক্তরাষ্ট্রের। আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 54 জন নিহত। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবানের সদস্য, দাবি কেন্দ্র সরকারের। তীব্র সেনা সংকটে ভুগছে ইসরায়েলি বাহিনী। বাধ্যতামূলক সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়ল 3 বছর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। ভারতের দিকে তাক করা রয়েছে পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। সাজিয়ে রাখা হয়নি, শুধুমাত্র নয়াদিল্লির জন্যই তা রেখে দিয়েছে ইসলামাবাদ। এবার ভারতকে প্রচ্ছন্ন পারমাণবিক হামলার হুমকি দিল পাকিস্তান। রেলমন্ত্রী হানিফ আব্বাসির এক বক্তব্য ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে। এদিকে আবারও দুই দেশের লাইন অব কন্ট্রোলে গোলাগুলি হয়েছে। এ অবস্থায় চলমান সংকট দায়িত্বশীলভাবে সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন। পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে প্রায় 1 সপ্তাহ ধরে টান উত্তেজনা ভারত পাকিস্তানের মধ্যে। এরই মাঝে লাগাতার চতুর্থ রাতের মতো লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি চলে দুদেশের সেনাদের। উপত্যকার পুঞ্চ এবং কুপওয়ারার একাধিক এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। নয়াদিল্লির দাবি, নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রথমে গুলি চালায় পাক সেনারা, জবাবে পাল্টা গুলি ছোড়ে জওয়ানরা। ঠিক এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মাঝে। ভারতকে এবার প্রচ্ছন্ন পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। শুধুমাত্র নয়াদিল্লির জন্যই রাখা হয়েছে ইসলামাবাদের নিউক্লিয়ার মিসাইল। রেলমন্ত্রী হানিফ আব্বাসির এমন হুঁশিয়ারি যেন ঘি ঢেলেছে আগুনে। তারা যদি আমাদের পানি বন্ধ করে দেয় তাহলে যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এই যে গৌরী, শাহিন, গজনভির মতো পারমাণবিক ক্ষেপণাস্ত্র, এগুলো সাজিয়ে রাখার জন্য নয়, এগুলো শুধুই ভারতের জন্য রাখা হয়েছে। 130টি নিউক্লিয়ার মিসাইল আপনাদের দিকেই তাক করে রাখা হয়েছে। আপনারা বলতেও পারবেন না কোথায় সেগুলো আছে। 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। পাক রেলমন্ত্রীর হুমকির কোনো জবাব না দিলেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এর আগে সেনাবাহিনীর চিফ অফ স্টাফের সঙ্গেও করেন বৈঠক। ধারণা করা হচ্ছে বৈঠকগুলোতে পাকিস্তানকে সম্ভাব্য জবাবের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনায় দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন। নয়াদিল্লি ইসলামাবাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতিকে শান্ত করতে সহায়ক সকল পদক্ষেপকে স্বাগত জানায় চীন। দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত সমর্থন করে বেইজিং। ভারত পাকিস্তান উভয়ই আমাদের প্রতিবেশী। চীন আশা করে দুই দেশই সংযত থাকবে এবং সংলাপ পরামর্শের ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে। এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় সন্দেহভাজনদের বাড়ি গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে প্রশাসনকে সতর্ক করেছে ভারতের রাজনৈতিক দলগুলো। ভুল পদক্ষেপের কারণে জম্মু কাশ্মীরের বাসিন্দারা যাতে বিচ্ছিন্ন না হয়ে পড়ে সে বিষয়েও সাবধান করেছে উপত্যকার রাজনীতিকরা। অনিক রহমান, যমুনা নিউজ। মায়ের বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে হলো অসুস্থ সন্তানকে। নেপথ্যে ভারত পাকিস্তান সাম্প্রতিক বিবাদ। ভিসা বাতিল হওয়ায় ভারতীয় মাকে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে 17 বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত সন্তানকে। হঠাৎ উত্তেজনায় দুদেশের নাগরিকদের ভিসা বাতিল করায় নজিরবিহীন দুর্ভোগে এমন বহু মানুষ। 17 বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত তরুণ মোহাম্মদ আয়াত। মা ভারতীয় হলেও বাবা পাকিস্তানি। সপরিবারে পাকিস্তানেই ছিল তাদের বাস। 2 বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অচল হয়ে যায় আয়াতের শরীরের নিম্নাংশ। মূলত এর চিকিৎসার জন্য গেল মাসে ভারত যায় আয়াতের পরিবার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ সময় শুরু হয় ভারত পাকিস্তান উত্তেজনা। বাতিল করা হয় দুদেশের নাগরিকদের ভিসা। ফলে পাকিস্তানে আর ফিরে যাওয়ার অনুমতি মেলেনি আয়াতের মায়ের। অশ্রুসিক্ত নয়নে এখন মাকে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে আয়াতকে। তারা সন্ত্রাসীদের শাস্তি দিক। আমরা কি দোষ করেছি? আমার মাকে কোন অপরাধে তারা আটকে রেখেছে? আমার মাকে ছাড়া এখান থেকে কোথাও যাব না। তাদের আমার মাকে ছাড়তেই হবে। এ
ঘটনায় ব্যাপক দুর্ভোগে আয়াতের পুরো পরিবার। অসুস্থ ছেলেসহ অবুঝ 3 সন্তানকে নিয়ে দিশেহারা আয়াতের বাবা। কোথায় কার কাছে গেলে মিলবে সমাধান, জানা নেই উত্তর। ভারতীয় নাগরিকত্ব আছে এমন কাউকে তারা এই দেশ থেকে যেতে দিচ্ছে না। আমার স্ত্রীকে এখানে রেখে যেতে বাধ্য করা হচ্ছে আমাকে। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা তাদের মাকে না পেয়ে সারা রাত কান্নাকাটি করে। বাবা হয়ে এই দৃশ্য কিভাবে সহ্য হয়? কি দোষ আমাদের? আমি আমাদের এই সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফ দুজনের কাছে হাতজোড় অনুরোধ করছি। কূটনৈতিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ এপ্রিলের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাকি যারা ব্যবসা কিংবা তীর্থযাত্রার মতো কাজে ভারতে এসেছেন তারা যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে পারবেন। শুধু আয়াতের পরিবারই নয়, এমন বিপাকে পড়েছেন হাজারো মানুষ যারা এক দেশের নাগরিক হলেও পরিবারের বাস অন্য দেশে। প্রতিবেশী 2 দেশের চলমান উত্তেজনায় এরই মাঝে ভারত ছেড়েছে 200-র বেশি পাকিস্তানি। অন্যদিকে সীমান্ত হয়ে দেশে ফিরেছেন কূটনীতিক সহ অন্তত 650 ভারতীয়। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ভারত পাকিস্তান উত্তেজনা ঘিরে আরেক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। দুদেশের সক্ষমতা নিয়ে ট্রোল পাল্টা ট্রোলে রীতিমতো সয়লাভ ফেসবুক, টুইটার সহ অন্যান্য সামাজিক মাধ্যম। পাল্লা দিয়ে মাঠে নেমেছে মূলধারার অনেক গণমাধ্যমও। উন্মাদনায় ছড়ানো হচ্ছে বহু ফেক নিউজ। তবে পাল্টাপাল্টি কাঁদা ছোড়াছুড়ির মধ্য দিয়েই উঠে আসছে বহু সত্য ঘটনা। এসেছিলেন বীরের বেশে, ভাঙবেন পাকিস্তানি দূতাবাস। লন্ডনের রাস্তায় অন্যান্যদের সাথে এভাবেই ঔদ্ধত্য আর আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করেন এক ভারতীয় যুবক। পরমুহূর্তেই পুলিশের হাতে আটক হন তিনি। পাকিস্তানের গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়াগুলোতে দৃশ্যটি রীতিমতো ভাইরাল। চিরবৈরী 2 প্রতিবেশীর মাঝে উত্তেজনার এখন নতুন ইস্যু চা। 2019 সালে পাকিস্তানের হাতে আটক হওয়ার পর ভারতীয় বিমান সেনা অভিনন্দনকে পান করতে দেওয়া হয়েছিল চা। সেই চা নিয়ে প্রশংসা করেন অভিনন্দন। সেই পুরানো সাক্ষাৎকার নিয়ে নতুন করে ছড়িয়েছে উন্মাদনা। ভারতীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে যার মজা নিতে ভোলেননি স্বয়ং দূতাবাস কর্মকর্তারাও। বাস্তবে না হলেও সোশ্যাল মিডিয়ায় যেন শুরু হয়ে গেছে ভারত পাকিস্তান যুদ্ধ। মিম পাল্টা মিমে রীতিমতো ছেয়ে গেছে গোটা নেট দুনিয়া। সোশ্যাল হ্যান্ডেল এক্স ট্রেন্ডিং এ এখন বেশিরভাগই ভারত পাকিস্তান মিম। এদের সাথে পাল্লা দিয়ে ভার্চুয়াল লড়াইয়ে নেমেছে 2 দেশের গণমাধ্যমও। একের পর এক টক শো উপস্থাপনায় ছড়াচ্ছে উত্তেজনা, যেগুলো কেন্দ্র করে মজা নিচ্ছেন নেটিজেনরা। 2000 टूरिस्ट किसी एक पिकनिक स्पॉट पे हैं, वहां पर ना ही पुलिस बल्कि कोई तैनात। তবে এসব হাসি ঠাট্টার মধ্য দিয়ে উঠে আসছে নানা প্রশ্ন। পাহেলগামে হামলায় নিরাপত্তা ত্রুটি নিয়ে সরাসরি সম্প্রচারে প্রশ্ন তোলায় বন্ধ করে দেওয়া হয় মূলধারার ভারতীয় গণমাধ্যম আজ তাকে রিপোর্টারের লাইভ। অনিক রহমান, যমুনা নিউজ। কাশ্মীর ইস্যুতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুন। পাকিস্তানি এক ইউটিউব চ্যানেল আজাদ সিয়াসাতে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। আরও বলেন, পাকিস্তানে আক্রমণ চালাতে ভারতীয় সেনাদের পাঞ্জাবের ভূমি ব্যবহার করতে দেবেন না খালিস্তানপন্থী এই নেতা। এ সময় তিনি অভিযোগ করেন, কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে বিহারের আসন্ন নির্বাচনে রাজনৈতিক ফায়দা নেয়ার সুযোগ খুঁজছে বিজেপি। কাশ্মীরের হামলার পেছনে পাকিস্তানের নয় বরং ভারতের হাত রয়েছে বলে দাবি করেন তিনি, যদিও তার এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। সন্ত্রাসী হামলার পর ধস নেমেছে কাশ্মীরের পর্যটন ব্যবস্থায়। ভয় আর আতঙ্কের কারণে ঝুঁকিতে অঞ্চলটির অর্থনীতি। এ অবস্থায় আবারও পর্যটক টানতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণরা। পেহেলগামে আয়োজন করা হয় বিলাসবহুল গাড়ির শোভাযাত্রা। পেহেলগাম জুড়ে করা এই আয়োজনকে ঘিরে প্রশংসায় ভাসছেন উদ্যোক্তারা। কাশ্মীরে এমন দৃশ্য বিরল। পথ কাঁপাচ্ছে বিলাসবহুল সব গাড়ি। পেহেলগামে হামলার পর ধস নেমেছে কাশ্মীরের পর্যটন ব্যবস্থায়। তাই আবারও পর্যটন ব্যবস্থাকে স্থিতিশীল করার উদ্যোগে এগিয়ে এসেছে একদল তরুণ। শোভাযাত্রা আয়োজনের মাধ্যমে আবারও পর্যটকদের ফিরে আসার আহ্বান তাদের। হামলার শিকার সবার জন্য আমরা গভীরভাবে শোকাহত। সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে হতাহত ও তাদের পরিবারের পাশে এগিয়ে আসুন।
ইউনাইটেড এগেইনস্ট টেরর বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবাদ লেখা পোস্টার লাগিয়ে শ্রীনগর থেকে শুরু করে পেহেলগামের বিভিন্ন সড়কে চলে এই শোভাযাত্রা। সন্ত্রাস নয়, বরং শান্তি, শক্তি ও সংহতি কাশ্মীরের পরিচয় তুলে ধরা হয় এমন বার্তা। আমরা কোনো সংস্থান নই, আমরা নিছকই বন্ধু। ছুটি ছাটা এদিক সেদিক ঘুরে বেড়াই। হামলার পর সবারই মনের অবস্থা খারাপ, তাই একসাথে হয়ে সবার প্রতি একটি মেসেজ দিতে এরকম একটি কাজ করার সিদ্ধান্ত নিই আমরা। এখনই আমাদের সময় এক হওয়ার, পৃথিবীকে বোঝানোর যে কাশ্মীরের জনগণ সন্ত্রাসী নয়। কাশ্মীরের এ নারকীয় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে শোক প্রকাশ ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ক্ষুদ্র এ প্রচেষ্টা তরুণ দলটির। তাদের এ আন্তরিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কাশ্মীর প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাকিস্তানে অনুপ্রবেশকালে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে কমপক্ষে 54 জন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় টানা 3 দিন ধরে চলা নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয় তাদের। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানায় পাকিস্তান আইএসপিআর। দাবি, নিহতদের সবাই সন্ত্রাসবাদের সাথে জড়িত, যাদের সাথে ভারতের সম্পৃক্ততার অভিযোগ তোলে ইসলামাবাদ। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। তারা সবাই পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান টিটিপির সদস্য বলে জানা গেছে। পাকিস্তানের সাথে আনুমানিক 2500 কিলোমিটারের সীমান্ত রয়েছে আফগানিস্তানের, যেখান দিয়ে প্রায়শই অনুপ্রবেশ ঘটায় বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। ইয়েমেনে আফ্রিকান শরণার্থীদের কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ গেছে কমপক্ষে 68 জনের। আহত হয়েছেন প্রায় অর্ধশত শরণার্থী ও বেসামরিক ব্যক্তি। তথ্যটি নিশ্চিত করেছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি। রোববার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা কয়েক দফায় বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। বোমা ফেলা হয় আফ্রিকান শরণার্থীদের একটি ডিটেনশন সেন্টারে, যেখানে শতাধিক বন্দী ছিল বলে জানা গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। বাড়তে পারে প্রাণহানি। গেল মাসের 15 তারিখ থেকে ইয়েমেনে জোরালো হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় 1.5 মাসের অভিযানে দেশটিতে 800 বারেরও বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন। তীব্র সেনা সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাৎক্ষণিকভাবে অন্তত 10,000 সেনা প্রয়োজন বলে জানিয়েছে আইডিএফ। এর মধ্যে কমব্যাট ইউনিটেই দরকার 7,000 যোদ্ধা। এ অবস্থায় সেনা সংকটের কারণে সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়িয়ে টানা 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ। সাধারণত ইসরায়েলি নাগরিকদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার সময়কাল 2 বছর 8 মাস। যুদ্ধ পরিস্থিতির কারণে এই কার্যক্রমের মেয়াদ বাড়িয়ে 3 বছর করার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বাতিল করা হয়েছে নিয়মিত সেনাদের জন্য বরাদ্দ ছুটিও। যুদ্ধের কারণে ব্যাপক হারে ইসরায়েলি সেনা মৃত্যুর কারণে ছড়িয়েছে আতঙ্ক। ফলে সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে অনীহা তৈরি হয়েছে সাধারণ জনগণের মাঝে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গাজায় চলমান আগ্রাসনে এখন পর্যন্ত 846 সেনার মৃত্যু হয়েছে। গাজায় 1.5 বছর ধরে চলমান যুদ্ধের কারণে চাপ বেড়েছে অস্থায়ী রিজার্ভ সেনাদের উপর। অনেকেই নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় কাজ করলেও সেনা সংকটের কারণে বাড়ি যেতে পারছেন না। আইডিএফ জানিয়েছে, সাধারণ নাগরিকদের সামরিক কার্যক্রমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি কেবলমাত্র সাময়িক সময়ের জন্য, আর এর বিনিময়ে অতিরিক্ত অর্থও মিলবে। যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে ইসরায়েলের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নিতে হয় সামরিক প্রশিক্ষণ। বিভিন্ন সময় যুদ্ধের ময়দানেও পাঠানো হয় অস্থায়ী সেনাদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। গাজায় মাত্রাতিরিক্ত নৃশংসতা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। রোববার সকাল থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে আরও 70 ফিলিস্তিনি। রোববার উপত্যকা জুড়ে তাণ্ডব চালায় আইডিএফ। মৃত্যু হয় 53 জনের। শরণার্থী শিবির ও বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত জায়গাগুলো টার্গেট করে নারকীয় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। জাবালিয়া শরণার্থী শিবিরেই মারা গেছে 10 জন। রোববার মধ্যরাতের পর থেকে আবারও দফায় দফায় হামলা শুরু করে ইসরায়েল। প্রাণ হারায় আরও 17 ফিলিস্তিনি। মৃত্যুপুরী গাজায় ত্রাণ প্রবেশ না করায় ভয়াবহ রূপ নিয়েছে খাদ্য সংকট। তীব্র অপুষ্টির শিকার গাজার শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন, গাজায় দুর্ভিক্ষ এখন শুধু সময়ের ব্যাপার। পতনের আগে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে বাঁচাতে উড়োজাহাজ পাঠিয়েছিল মিত্র ইরান, আর সেই বিমান রুখে দিয়েছিল ইসরায়েল। এমন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। রোববার ইরান সিরিয়া প্রসঙ্গে একথা বলেন তিনি। জানান, বিদ্রোহীরা
যখন সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার দ্বারপ্রান্তে, ঠিক তখনই বাশার আল আসাদকে উদ্ধারে একাধিক উড়োজাহাজ পাঠায় তেহরান, যা বেশ কয়েকটি F-16 ফাইটার জেট পাঠিয়ে মাঝ আকাশেই রুখে দেয় তেল আবিব। ফলে দামেস্কে অবতরণ করতে না পেরে ফিরে যায় ইরানি আকাশযানগুলো। এরপর সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় রুশ ঘাঁটি থেকে মস্কো পালিয়ে যান বাশার আল আসাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিপরীতে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। বাণিজ্যিক আর সামরিক জাহাজের জন্য পানামা সুয়েজ খাল বিনা মাশুলে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের এমন খায়েশ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় খাল কর্তৃপক্ষের কাছে আহ্বানও জানান তিনি। বলেন, বিষয়টি নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে দায়িত্ব অর্পণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র না থাকলে অস্তিত্বহীন হয়ে পড়ত পানামা ও সুয়েজ খাল। তাই নৌরুটগুলোতে বিনামূল্যে ট্রানজিট দেওয়া উচিত ওয়াশিংটনকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে সময়ে সময়ে পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিপাইনের সাথে সীমান্ত বিরোধের জেরে দক্ষিণ চীন সাগরের একটি ছোট বালুচর এলাকা দখল করেছে চীনের কোস্টগার্ড। ভিডিওতে দেখা যায় চীনের পতাকা হাতে বিরোধপূর্ণ স্প্রাটলি দ্বীপের স্যান্ডিকে নামের বালুচরে দাঁড়িয়ে আছে সামরিক বাহিনীর কালো পোশাকধারী 4 সদস্য। চলতি মাসের শুরুতে সামুদ্রিক অঞ্চলের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের দাবি জানায় বেইজিং। বিরোধপূর্ণ উপকূলীয় এলাকাটির বিভিন্ন বালুচর দখলের দাবি করেছে চীন ও ফিলিপাইন দুদেশই। চীনের এই কথার জবাবে ওই অঞ্চলের 3টি চর এলাকা নিয়ন্ত্রণের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে ফিলিপাইন। চীনা সেনাদের বিদ্রুপ করে পতাকা হাতে ছবিও প্রকাশ করে ফিলিপাইন বাহিনী। এদিকে চীনা বাহিনীর বালুচর দখলের ঘটনাকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। ড্রোন হামলা ঠেকাতে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিপাইন। দক্ষিণ চীন সাগর অঞ্চলের জাম্বালেস এলাকায় এই মহড়া হয়। কিভাবে চীন থেকে ছোড়া ড্রোন প্রতিহত করা হবে তাই নিয়ে চলে যুদ্ধ প্রশিক্ষণ। একের পর এক রকেট এবং মিসাইল ছুড়ে ধ্বংস করা হয় ড্রোনগুলো। মহড়ায় অংশ নেয় দুই দেশের প্রায় 14,000 সেনা সদস্য। এদিকে এই মহড়াকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি যাত্রীবাহী ফেরির সাথে একটি নৌকার ধাক্কায় একজন নিহত হয়েছে, আহত অনেকে। অন্তত 45 জন যাত্রী নিয়ে রোববার যাত্রা করছিল ফেরিটি। এ সময় শহরের মেমোরিয়াল কজওয়ে সেতুর কাছাকাছি একটি নৌকার সাথে সংঘর্ষ হয় নৌযানটির। এ ঘটনার পর দ্রুত ওই স্থান থেকে পালিয়ে যায় নৌকাটি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে 2 জন। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী দল। এদিকে পালিয়ে যাওয়া নৌকাটি শনাক্ত করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী। চলছে তদন্ত। প্রথমবারের মতো রাশিয়ার সেনা পাঠানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়া। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। বলা হচ্ছে, গত বছর মস্কো ও পিয়ংইয়ং এর মাঝে স্বাক্ষরিত বিশেষ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুযায়ী নিজ দেশ থেকে রাশিয়ায় সেনা পাঠান উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার হয়ে যারা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে। ইউক্রেনের হিসেব অনুযায়ী মস্কোতে 14,000 সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং, যাদের মাঝে অতিরিক্ত 3,000 সেনা বিভিন্ন সময়ে নিহত সৈন্যদের স্থলে পাঠানো হয়েছিল। ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 150 ড্রোন ছুড়েছে রাশিয়া। ড্রোন হামলায় প্রাণ হারায় অন্তত 4 জন। ড্রোন হামলার সাথে একযোগে চলেছে বিমান হামলাও। আকাশ থেকে অন্তত 3টি গ্লাইড বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। মস্কোর ছোড়া 149টি ড্রোনের মধ্যে 57টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা গেলেও বাকিগুলো অকার্যকর করা যায়নি বলে জানায় ইউক্রেনের সামরিক বাহিনী। কিয়েভের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে মস্কো। দাবি, বেলগোরদ, খার্কিভ, দোনেৎস্ক সহ বিভিন্ন ফ্রন্টে আরও অগ্রসর হয়েছে রুশ সেনারা। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।